আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো মুখের কথা না, এটা তো ধারণ করার জিনিস। তিন নেতার মাজার, ওইখানে যে গেটটা আছে এটা ঢাকা গেট। অর্সি বুক ডিপো হয়েছিল, অর্সি এটা ছিল, মলিক ব্রাদার্স ছিল, গ্রন্থবিতান, সদস্য ভবন বলতো তখন। ওইটা ছিল বেবি আইসক্রিম ফ্যাক্টরি। আমরা বেবি আইসক্রিম খাইতাম। আমরা নবগঞ্জ বাজারে করতাম। পুলিশের কাজটা কি? ন্যায় বিচার দেওয়া। পুলিশই ভিকটিম, কাঠগড়াইকে পুলিশ, পুয়াটা নাম দিলাম বাতিলের কূপ। আমি তো স্কুল পুলিশের সাথে ট্রেনিং করেছি, কাজ করেছি। তারাতে আইন দিয়ে দিস, আইনের 5খানা বই দিস, সিআরপিসি, বিপিসি, এভিডেন্স অ্যাক্ট, পুলিশ অ্যাক্ট, পিআরবি। তাহলে এই সেবাটা কিন্তু ধর্ম। তো বললো যে দেখো, নো অর্গানাইজেশন ইজ ফ্রি ফ্রম করাপশন। করাপশন নাই এমন কোনো জায়গা নাই। বদমাস লোক দোজখে যাবে, ভালো লোক সে যেখানকারই হোক সে ভেস্তে যাবে। তখন তুমি পাপ পুণ্যের ঊর্ধ্বে গেলা। এই শান্তির নামই তো ভেস্ট। আল্লাহর থেকে দূরত্ব নাম হলো দোজখ, আল্লাহর থেকে নৈকট্য হলো ভেস্ট। নেগেটিভ চিন্তার তো আমার সময় নাই। আমি তো আল্লাহর চিন্তা করে সময় পাই না, আমি শয়তানের চিন্তা গ্রহণ করবো। এটা আল্লাহর বিধানে আছে, সত্য সুন্দর ন্যায়ের জয় হবে। আমি যেভাবে বলতে পারবো, যেহেতু আমি ওই এলাকায় মানুষের নদীর ওপারে কলেজ স্কুলের পরে ডেলির নদী পার হয়ে আসতাম পথঘাট দিয়ে ডেলি। তো আমরা আর আমার খুব ঘোরাঘুরির শখ ছিল, দেখার শখ ছিল। আব্বারও এই শখটা ছিল, আমাকে উৎসাহ দিত, আব্বাও নিয়ে যেত অনেক জায়গায়। ফলে এটা আমি ছোটবেলা থেকেই আমি পেয়েছি। তো ওই জন্য আমি চাই এই জিনিসগুলো তো এখন আমার স্মৃতিতে আছে, এরপরে তো থাকবে না। আমরা কাজ করতেই পারি। এই কাজগুলো তুমি একটু চিন্তা করো তো দেখি, এটা অন্য কাজ বাদ দিয়ে এটা করো। এটা ইতিহাস এইভাবে তুলে ধরা দরকার আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি আমাকে শুধু আমি যা জানি দিক থেকে শুরু করা যায়, হ্যাঁ আমরা এটা তোমাকে দিতে পারবো এবং তোমার ভালো লাগবে। এবং যারা এটা শুনবে, অনেক ইতিহাস সচেতন প্রজন্মকে জানানো, এটা আমাদের কর্তব্য। দেশপ্রেমটা তো এইভাবে হয়। দেশপ্রেম তো যে আমি তোমার ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো মুখের কথা না, এটা তো ধারণ করার জিনিস। এই ধারণ না করতে গেলে কতগুলো জিনিস ক্ষেত্র তৈরি করতে হয়, সেই ক্ষেত্রটা তো আমরা তৈরি করছি না। সুতরাং ওদের দোষ দিয়ে না। কালকে আমি একটা পেপার পড়লাম, এই প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিন। তো ওইখানে একটা আসছে, 2-3টা জায়গায় আমার পড়ে খুবই লাগলো। ছেলেমেয়েরা উচ্ছন্ন হয়ে যাচ্ছে, বখাটে হয়ে যাচ্ছে, তারা ওই ভিডিও দেখে, তারা টিকটক করে, এইসব নিয়ে লিখছে। কেন করে? এটার কোনো কথা ওখানে নাই। এরা করে এটাকে এবং বলতেছে না, সাদাপাটা কথা। এদেরকে ফেরত আনতে হবে, আমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কি কাজ তুমি করছো? তুমি তো কোনো কাজ করছো না। তুমি বলতে কাজ করতে হবে, কাজটা কি? বিকল্প একটা তো দিতে হবে, থাকতে হবে। তো আপনি না, এটা সাধারণ কমন সেন্সে আসে। এটার একটা বিকল্প তো দিতে হবে, অ্যাট্রাকটিভ কিছু দিতে হবে। সেই অ্যাট্রাকটিভটা জিনিসটা কি সেটা তাদের বলতে হবে, তাদেরকে সেখানে সাথে সম্পৃক্ত করতে হবে। তখন তারা এটার সাথে ইনভলভ হয়ে গেলে ওইটা আস্তে আস্তে সরে আসবে। আর তুমি বলে এটা খুব খারাপ, ওইটা করো না, এটা বকে যাচ্ছে। আমি এইসব কথা করবো। এবং অনেক জ্ঞানী গুণী গণ্যমান্য লোকজন এই সস্তা কথা বলে দায়িত্ব শেষ করে তার একটা বক্তৃতা দেওয়ার দরকার, তার কিছু ছবি তোলার দরকার, পত্রিকায় আসার দরকার, কাভারেজ হলো, চলে আসলো। কিন্তু এটা যে কিভাবে করবে, কারা সম্পৃক্ত হবে, তাদেরকে আমি সম্পৃক্ত করার যে আমার যে দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে আমি পালন করতেছি কিনা এবং কিভাবে করতেছি, কিভাবে তুলে ধরছি। তারা একটা জিনিসে আকৃষ্ট হয়েছে, সেই আকৃষ্ট থেকে আরেকটা সুন্দর জিনিস তাদের সামনে দিতে হবে। ওইটা একটা গন্ধরাজ ফুল, হ্যাঁ, এটা দেশি গোলাপ ফুল। আর আমি একটা ইরানি গোলাপ দিব। যখন আমি ইরানি গোলাপ দেবো, তখন ওরা দেশি গোলাপ ছেড়ে ইরানি গোলাপের দিকে আসবে। তো সেটা আমাকে দিতে হবে। সেটা কোথায়? এই কাজগুলি করো। আমার খুব কষ্ট হয় না, এখন কিন্তু পুরনো ঢাকা যাওয়া সহজ। হ্যাঁ, যাবো। হ্যাঁ, মেট্রোতে করে আমরা একদম ভার্সিটি পর্যন্ত যদি চলে যাই, তারপর তো রিক্সা। হ্যাঁ, তাইলে আমাদের এখান থেকে আচ্ছা, মেট্রো তো এই ইউনিভার্সিটির ওখানে যে দেখো,
আমি এখানে আরেকটু কথা বলি, সবখানেই এখনো বহু কিছু ছড়ানো ছিটানো আছে। ওই মেট্রো ইউনিভার্সিটিতে নেমে রিক্সায় করে তুমি চলে আসলা এই দোয়েল চত্বরে। দোয়েল চত্বরে এই হাইকোর্টের যে মাজার বলে, হাইকোর্টে কোনো মাজার নাই। শাহবাজ। না না, ওখানে কিছু নাই। ওরা বলে ওরা বলে শরফুদ্দিন চিশতি বলে, খাজা শরফুদ্দিন চিশতি বলে কোনো লোক একে দেশে আসে নাই, কোনো ওলিয়ার খবর কেউ দিতে পারে না। কেন আমরা এই ইতিহাসটা, ঢাকা পরে একটা বই আছে, উনি আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার ছিলেন, হাসান দানি। উনি খুব নাম করা পাকিস্তান আমলে এই উপমহাদেশে বিখ্যাত আর্কিওলজিস্ট, ওনার বই আছে। ওখানে এই কথাটার উল্লেখ নাই। ওখানে এই মরিয়ম বিবির মাজার আছে ওই দোল চত্বরের পাশে। ওই দেওয়ালটাকে একটু ঘুরে করে দেখবা যে একটা ছাউনি দিয়ে, এটা উপরে এই ঝালর দিয়ে, এটা ওই সামিয়ানা দিয়ে, তার নিচে একটা মরিয়ম বিবি, উনি কিন্তু। আচ্ছা, তারপরে তিন নেতার মাজার, ওইখানে যে গেটটা আছে এটা ঢাকা গেট, শাস্তা খান তৈরি করছিল, যে টাকা 8 মণ কেউ চাল বিক্রি করতে পারলে এই গেট খুলবে, ওনার সময় এটা ছিল। ওই গেটটা আছে, এখন ওই রেপ্লিকা করছে ইত্যাদি। আমরা তো অরিজিনালটা দেখছি। ওইটা পেছনে যে একটা মসজিদ আছে। আচ্ছা, ওইটা শাহবাজ মসজিদ, ওটা জিন টিনটা নামাজ পড়ে, আমি গেছি একবারই। হ্যাঁ, ওটা সম্রাট জাহাঙ্গীরের আমলে এটা হয়। আর এই যে হাইকোর্টের বাজার, এখানে বাজার হয়েছিল কার জানো? ইসলাম খাঁ সুবেদার মারা গেছিল, মারা যাওয়ার পরে 3 মাসের মতো এখানে কবর দিয়ে রাখছিল। পরে সম্রাটের নির্দেশে ওনার কবরটা তুলে রাজমহলে নিয়ে ওইখানে দাফন করে। পরে এই 63 সালের দিকে পাকিস্তান আমলে এই তাহেরবাগের বিহারিরা সেখানে কাউলি গাইতো, আর খাজা শরফুদ্দিন একটা নাম দিয়া চালু করে দিল। এখানে প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার কাউলি হইতো। আমি এই কাউলি বহুদিন শুনছি। এর আগে আরেকটা কাজ হইতো। এইগুলি কেউ বলবো না তোমাকে, কজনে জানে। আর যারা জানতো তারা অনেকে স্মৃতিও নষ্ট হয়ে গেছে। এইটা ওই হাইকোর্টের যে গেটটা আছে, মানে উন্নতনটা না, এই পুরনটা যেটা, আর কার্যালয়ের দিকেটা, এই গেটটার পাশে একটা বট গাছ। এই বট গাছের নিচে নুরা পাগলা, ও এখানে এই লেগ টেকটা পরে, খালি গায়ে লেগ টেকটা পরে, অনেক শিকল টিকল দিয়া এখানে এসে চেয়ার, তখন 2 আনা 4 আনা করে কাঠের ফোল্ডিং চেয়ার পাওয়া যেত। ওই চেয়ার 20-50 টাকা 100 ঘনায় না এদিন তো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসতো, এরা গাঁজা খাওয়ান শিখছে এই নুরা পাগলার কাছে। এই নুরা পাগলার গাঁজা খাওয়া শিখেছে এই ছেলে মেয়েদেরকে। সেইখানে আসতো, ফাঁক দেখাতো। তা আমি এবার ইউনিভার্সিটিতে পড়তাম, কলেজে পড়তাম, আমি মাঝে মাঝে দেখতে যেতাম কি করে। আমার একটা ইয়ে, সে খালি গায়ে থাকতো, হরিণ রাখতো, ছোট হরিণ পিছনে পেছনে হাঁটতো, ছাগল রাখতো পিছনে পেছনে হাঁটতো, অনেক সময় সাপ রাখতো, পেঁচায়া এই রাখতো। আমরা দেখছি এগুলি, নুরা পাগলা। আচ্ছা, আপনার এটা ভার্সিটি লাইফের কথা বলতেছেন? এটা কলেজ লাইফের, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ। আচ্ছা, ঢাকা কলেজে পড়তাম। নিউ মার্কেটের শুরুটা আপনার মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। এটা তো আমাদের সবাই হইল। এটা হইছে পাকিস্তান আমলে। এটা ওই এই যে প্রেসিডেন্ট ছিল, কি নাম, এই যে বিক্রমপুর বাড়ি, বদরুদ্দোজা চৌধুরীর বাবা, উনি মন্ত্রী ছিলেন, ওনার সময় এটা হয়। আচ্ছা, নিউ মার্কেট। হ্যাঁ, না এগুলো তো পরে, এটা তো নিউ মার্কেটের জন্যই করা, যে লোকজন যাবে। একটা ছোট্ট মসজিদ ছিল, ছাপড়া ছিল। ওই ছাপড়া হতে এখন তো বিশাল, ভিতরটা একটা, ওটা ছিল পার্ক, ওটা পার্ক ছিল। ওই পার্কের ভিতরে এটা হয় মসজিদটা। এখন তো পার্ক নাই, মসজিদ হয়ে গেছে। এই আর কি এগুলো। যে বইয়ের দোকানগুলো কি শুরু থেকেই ছিল পেছনে, যে বইয়ের দোকান? হ্যাঁ, বইয়ের দোকান ওই যে যেমন 155-56 নম্বর আমার এখনো মনে আছে, আনোয়ারি পাবলিকেশন ছিল। আমার এক বন্ধুর বাপের করা ওটা, আনোয়ারি পাবলিকেশন, ফজলুল করিম আনোয়ারি, ওনার পাবলিকেশন। তারপরে মলিক ব্রাদার্স, এরকম ছিল। ওই সাইডটা ছিল পুরো বই, এটা ছিল। আমরা যেতাম কলেজে থাকতে, ওই হাঁটতাম, ওই বই দেখতাম। ও অর্সি বুক ডিপো হয়েছিল, অর্সি এটা ছিল, মলিক ব্রাদার্স ছিল, আর যেন কি ছিল। এই আজকে কি 62 সালের কথা বলতেছি, 65-63, বুঝতে পারছো?
দোকান হলো, এইসব হয়েছিল। স্টেশনারি হওয়ার কারণ ছিল ওদিকে ইডেন গার্লস কলেজ, মেয়েরা আসতো এখানে, ঢাকা কলেজের থেকে আমরা যেতাম। তারপরে এখানে ওই আর একটা হোম ইকোনমিক্স কলেজ আছে, হ্যাঁ, এইগুলো থাকাতে তারপরে আজিমপুরে স্কুল টিস্কুল আছে, আজিমপুর স্কুল, ওয়েস্টার্ন হাই স্কুল, এই পোলাপান্ডা এখানে আসতো। আচ্ছা, এই আমরা এখানে যেতাম। আমার তো ছোটবেলায় আমার আজিমপুরে আমরা শেখ সাহেব বাজারে মানুষ হয়েছি। ওই যে 36 নম্বর শেখ সাহেব বাজার, এই বাড্ডানগর না, 36 নম্বর বাড্ডানগর আগে থাকতাম, 36 নম্বর শেখ সাহেব বাজার, এটা ওই মন্দিরের গলিটা দিয়ে হাতের বাড়িটা। আমার যেতে ইচ্ছে করে মাঝে মাঝে। একটা প্রেস ছিল, স্টার প্রেস, একটা আর্ট প্রেস ছিল, দুটো প্রেস ছিল ওখানে, হ্যাঁ। তারপরে ওই মন্দিরটা ছিল, তারপরে একটা লাইব্রেরি ছিল, অনেক পুরনো, পাকিস্তান আমলের বা তারও ব্রিটিশ আমলেরও হইতে পারে, গ্রন্থবিতান। আব্বা এটার ছিল, মানে মেম্বার ছিল, বইটাই আনতো, আমিও যেতাম আব্বার সাথে হাত ধরে। সেই সময় গ্রন্থবিতান আছে এখনো, হ্যাঁ, গ্রন্থবিতান অনেক প্রাচীন লাইব্রেরি এটা, হ্যাঁ। তারপর ওইখান থেকে চলে গেলে তোমার সে আমলিগুলা, হরবরিশিল স্ট্রিট, এই আমলিগুলা হরবরিশিল স্ট্রিট, এইখানে একটা আছে, একটা হেনা কেমিক্যাল, খুব নাম করা ছিল পাকিস্তান বলে, হেনা কেমিক্যাল। এই নামগুলো এখনো মনে আছে, দুদিন পর তো মনে থাকবে না, বুঝতে পারছো? এটা 50-এর দশকের কথা, 52-53 সালের কথা বলতেছি। আমি ওয়েস্টার্ন স্কুলে 1 বছর পড়ছি, বুঝতে পারছো? তখন ওই এই আলিপুর বিল্ডিংগুলো কাজ শুরু হয়েছে মাত্র, আচ্ছা, অল্প একটা বিল্ডিং হয়েছে। আর ছাপড়া মসজিদ ছিল একটা বাঁশ দিয়ে, উপরে ছাপড়া দিয়ে, টিনের ছাপড়া দিয়ে মসজিদ ছিল, এখন তো বিশাল হয়ে গেছে, এই আর কি। তো এগুলো ছিল। আমরা তো এখানে ওই জাম্বুড়ে দিয়ে বল খেলতাম, আর ওই বাদাম বিক্রি করতো, চারানা শের ছিল, বুঝি বাদাম তখন চারানা কিছু হয় না, শের ছিল, এই বাদাম টাদাম খাইতাম। আর বিকালে ওই জাম্বুড়ে দিয়ে লাথালাথি করতাম বল, এই আর কি, এগুলো ছিল। নিউ মার্কেটে প্রথমে ধরেন তাহলে শুরুটা যখন হইলো তখন হচ্ছে লাইব্রেরি, স্টেশনারি, হ্যাঁ, এগুলোই ছিল। তারপরে ও হোটেল ছিল কিছু, খাবার হোটেল ছিল। খাবার হোটেল ছিল। আর পরে ওই ছিল, এই কাপড় বানাইতো কি, টেলারিং শপ ছিল, টেলারিং শপ ছিল। আচ্ছা, আর এই যে ইডেন গার্লস কলেজের সামনের রাস্তাটা আমি কাঁচা দেখছি, কাঁচা মানে এটা সিন্ডার বলে, এই কয়লা দিয়ে রাস্তা করছিল, কয়লার গুঁড়া দিয়ে রাস্তা করছিল। আর যেদিকে এখন কলেজটা হয়েছে, এই কলেজের এখানে ছিল একটা বিরাট খাল, ড্রেন, খালের মতো অনেক চওড়া, পানি টানি যাইতো। ঢাকা শহরে তো অনেক খাল ছিল, তো রথখোলার এখানে খাল ছিল, এই খালটা ছিল। তো এইগুলি দিয়া যখন যাইতো তখন ওইখানে অনেক বাঁশ ছিল, আর ওখানে ধাঙ্গর শুয়োর পালতো, ওরা ব্যথর পট্টি ছিল। এগুলো আমার চোখে দেখা, বুঝতে পারছো? তারপরে ওই ইউনিভার্সিটির উল্টা দিকে ওইদিকে ছিল এমপিদের থাকার জন্য বলতো, ওরা কি হোস্টেল বলতো, এমপি হোস্টেল বলতো নাকি সদস্য ভবন বলতো তখন। ওটা ছিল টিনের দিয়ে, দেওয়াল দিয়ে, টিনের দোচালা দিয়ে। কোন জায়গায়? এটা ওই নিউ মার্কেট থেকে ওই ইসের দিকে যাইতে, এই নিউ মার্কেট থেকে একটু সামনে গেলে ওই ইসের দিকে, আজিমপুরের ইডেন গার্লস কলেজের উল্টা দিকেই প্রায়। আচ্ছা, ওই যে একটা স্কুল আছে না ওইখানে, কি স্কুল, এটা খুব নাম করে স্কুল আছে, কি নাম স্কুল, মেয়েদের স্কুল আছে, ওই স্কুলের পাশেই ছিল, পুকুর ছিল। এখন তো আজিমপুরের ভিকারুন্নেসা। না, এটা তো পরে হয়েছে, এটা তো সেদিন, এটা তো কিছুই ছিল না ওখানে, কিছুই ছিল। ওখানে ছিল বেবি আইসক্রিম ফ্যাক্টরি, আমরা বেবি আইসক্রিম খাইতাম ওখানে, যে 2 আনা 4 আনা দিয়ে বেবি আইসক্রিম খাইতাম। ফ্যাক্টরিটা ছিল কোনায়, মসজিদ বানাইছে এখানে, ইডেন গার্লস পার হয়ে গলির মধ্যে ঢুকে আমাদের পায়ে মুখেই বেবি আইসক্রিম। তখন নিউ মার্কেটের আশেপাশে বাজার কোথায় ছিল? কি ছিল? কাঁচা বাজার। কাঁচা বাজার তো ওই যে বাইরে বসতো খোলামেলা, এরকম তো ছিল না। ওই যে এখন পিছনে বাজার আছে না, ওই জায়গাটা ছিল বাজার। মানে বাজার ছিল আগে থেকে, ওই খোলামেলা বসতো, মানে অল্প, একদম স্বল্প পরিসরে, অল্প পরিসরে। আর মূল বাজার ছিল এই লালবাগ,
নবগঞ্জ বাজারটা বড় বাজার ছিল। আচ্ছা আমরা নবগঞ্জ বাজার করতাম, ওই লালবাগে থাকতাম তো, নবগঞ্জে ঘোড়া গাড়িতে করে 2 আনা 4 আনা নিত, হেঁটেই যেতাম তখন। 2 মাইল 3 মাইল তো কোনো জায়গা না, তখন এটা গায়ে লাগতো না। গায়ে লাগতো না। আর লোক এত ছিল না, ভয় লাগতো, গা ছমছম করতো, যেখানে খালা কে এসে ধরে কি করে, একা একা যাচ্ছে এরকম ছিল। ওই যে বড় বড় গাছ ছিল রাস্তার পাশে টাশে, বুঝছো না, ভয় লাগতো। এই আর কি। ঢাকার তো আমার চোখের সামনে আমাদের এক আত্মীয়ের একটা বিল্ডিং ছিল 6 তলা 5 তলা, এইটার নাম ছিল তারাবাগ। ওই জায়গাটার নামই তারাবাগ হয়ে গেছে। ওই বিল্ডিং দেওয়ালে তারা তারা দেওয়া ছিল তারাবাগ। ওই যে ইয়ে ছিল, পাইলট ছিল না, প্রথম মহিলা পাইলট, আমাদের খালাতো বোন হয়তো মারা গেছে অ্যাক্সিডেন্টে, প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেলো। ওইটার সাথে আমি উদ্ধারের সময় আমি উপস্থিত ছিলাম। প্রথম মহিলা পাইলট, হ্যাঁ, ওর নাম হলো বলতেছি। আরে ওর তো ওর সাথে আমার ছবি টবি ছিল, এখন নষ্ট হয়ে গেছে। ও যেদিন মারা যায় তার আগের দিন ওর সাথে রাত 12টা 12:30 আড্ডা মারলাম। ওর নানি আমরা আড্ডা মারলাম। পরে চলে আসলাম, বলে তুমি তো সকালে ফ্লাইটে যাবা, আমি চলে যাই। রুকসানা, আচ্ছা রুকসানা, ওর বোন আছে আফসানা, ওর বড় বোনটার আফসানা, আর ওর ভাইটাইরা সুইডেনে থাকে। অনেকদিন আমার যোগাযোগ হয় না, যাওয়া হয় না। কি হয় আমাদের সম্পর্কে খালাতো বোন হয়। ওনাদের বাড়ি কোথায়? ফরিদপুর। আচ্ছা আচ্ছা। এই আর কি। পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানটা শাসক কারা ছিল সেটা ভাবতে হবে তোমাকে আগে। শাসক ছিল তারা পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি, তারাই শাসক ছিল, সরকারের ছিল। এবং সরকারের যে আমলা যারা ছিল, পুলিশ প্রশাসনের সাথে যারা জড়িত ছিল, তারা কিন্তু সবাই অধিকাংশ ছিল, কর্তা ব্যক্তিরা ছিল ওদের লোক। ফলে ওরা কি করতো, ওদের যে পলিসি, ওদের যে সুযোগ সুবিধা, সেটাকে যাতে কোনো রকম বাধাগ্রস্ত না হয়, ইস্ট পাকিস্তানে যারা ছিল পাকিস্তানি ওইপন্থী, তাদেরকে প্যাট্রোনাইজ করতে গেলে যা লাগতো প্রশাসন সেটা দিত। ফলে হতো কি, সাধারণ মানুষের তো সমস্যা বেশি, এদের তো কম লোক, কিন্তু তারা সবটা ভোগ করতো। আর সাধারণ মানুষ এই ভোগটা বিপদে পড়লে পুলিশের কাছেই যেতেই হবে, আর কোনো সংস্থার কাছে যাওয়ার নাই। এটা সিস্টেমই এরকম সারা দুনিয়ায়। তো পুলিশের কাছে গেলে পুলিশ তখন ওই ডাইনে বায়ে তাকাতো, সামনের দিকে তাকায় দেখতো যে হুজুর বস তারা তাদের আইডিওলজির সাথে এই জিনিসটা যায় কিনা। আমরা এমন একটা কাজ করব না যাতে প্রশাসন মানে পাকিস্তানি প্রশাসন বা ওয়েস্ট পাকিস্তানি বা তাদের যারা বংশবদ আছে, তারা যাতে কোনো রকমের না হয়, মানে মানসিকভাবে পর্যদস্ত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, তাদের কোনো ক্ষতি না হয়, সেটা দেখতে গেলে তখন তুমি ন্যায় বিচার দিতে পারবে না। পুলিশের কাজটা কি, ন্যায় বিচার দেওয়া, দুই পক্ষকে শুনে যেটা বাস্তব সেটাকে তুলে ধরা। তো সেইটা তুলে ধরতে যখন পারতো না, তখন এই যে যারা কষ্টে আছে, যারা মানে ভুক্তভোগী, তারা যে একটা বিচারের জন্য একটা তাদের সমস্যার সমাধানের জন্য তো পুলিশের কাছে গেছে, কিন্তু সেটা তারা পাইতো না। না পাইলে তখন এই বিরাট জনসংখ্যার লোকজন যেমন তুমি গেলা পুলিশের কাছে তোমার সমস্যা নিয়ে, কিন্তু তোমার তো আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তার কাছে বলবে আরে গেছিলাম, ওইটা তো কিছু হইলো না, পুলিশ তো কিছু করলো না। ফলে এন্টায়ার লোকজনের একটা প্রতিপক্ষ তৈরি হয়ে গেল পুলিশের বিরুদ্ধে। ফলে পুলিশ হয়ে গেল কি, যে এরা জনগণের বিরুদ্ধে শক্তি। এই যে কথাটা অবাস্তব না, বাস্তবতা হলো এইটা যে পুলিশ সে সীমাবদ্ধতা ছিল এই সরকারি চাপের মুখে, যে সীমাবদ্ধতা ছিল সেইটাকে আফোর্ড করতে যেয়ে সাধারণ মানুষের প্রতিপক্ষ হয়ে তাদের কিছু করতে পারে নাই। যখন করতে পারে নাই তখনই তারা বলছে পুলিশ আমাদের না, পুলিশ জনগণের না। তুমি তাদের নাম দিল ঠোলা, হ্যাঁ,
তো এই যে পুলিশের মধ্যে যে একটা বিতৃষ্ণা বিদ্বেষ তৈরি হলো, এটার মূল দায়িত্ব পুলিশের না, এটার কারণ হলো সিস্টেমের। এবং যারা তখন শাসন করতো, শাসক শ্রেণী তাদের ইচ্ছামতন ব্যবহার করেছে। আমি স্বাধীনতার পরের একটা কথা বলি, 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করলো 15ই আগস্ট। সেই কেসটা 12 বছর মতো কেস হইল না। একটা মার্ডার কেস, রাষ্ট্রপতির কেস, জাতির পিতার মার্ডারের কেস, এটা কেস হবে না? এতগুলো মার্ডার, হ্যাঁ, কেস হবে না, সেটা কেসই করতে দিল না। তাহলে পুলিশ এখানে, পুলিশ, তুমি তো ওই কে ওখানে প্রধানমন্ত্রী ছিল, কে গভর্নর ছিল, তার কথা বলো না, বলে যে থানায়, লালবাগ থানায় গেছিলাম, রমনা থানায় গেছিলাম, রমনা থানায় কেস দেয় নাই। তাহলে পুলিশ কেস দেয়, তাহলে এই যে এন্টার জনগণ পুলিশের বিরুদ্ধে চলে গেল না, যারা বঙ্গবন্ধুর পক্ষের লোক তারা সব পুলিশের বিরুদ্ধে গেল না, যে পুলিশ বঙ্গবন্ধুর মার্ডার কেসটাও নিল না, তারা নিত, তারপর যা করতে করতো, এইটুকু বলে লোকে। তার মানে পুলিশই ভিকটিম, কাঠগড়ায় কে? পুলিশ, পুলিশ সব সময়। এবং এটা এখনো আছে, অতীতে ছিল, ব্রিটিশ আমলে ছিল, এখনো ছিল। কিন্তু এর মাঝখানে কিছু সাহসী লোক তো কাজ করেছে, ভালো কাজ করেছে। আব্দুর রকিব খন্দকার পুলিশের আইজিও হয়েছিল, পুলিশ কমিশনার ছিল, সবাই রকিব ভাই। তো এই যে অবস্থাটা তৈরি করা, পুলিশের গণমুখিতা, এটা এখন খুব কম পুলিশ অফিসার করে, যার জন্য পুলিশ একজন রিটায়ার করে গেলে, রিটায়ার করে যায়, বয়স হয়ে যায়, রিটায়ার করে যায়, তখন আর কোনো সামাজিকতার মধ্যে সে থাকে না। সামাজিকতা রিটায়ারমেন্টের পরে থাকবে, তার আগে তো ক্ষেত্রটা তৈরি করতে হবে। আগের থেকে যদি লাইনটা থাকতো তাহলে তো ওইটা সে ধারণ করতো, তো সেটা তো আগে থেকে সে তো এটার সাথে নাই। সুতরাং অনেকেই আছে না, কয়জন হাতে গোনা, আমি নাম উল্লেখ করে দিতে পারবো। এই যেমন ধীরাজ ভট্টাচার্য, উনি টেকনাফের এএসআই ছিলেন, টেকনাফ থানায় ব্রিটিশ আমলে। তো উনি এই ধীরাজ ভট্টাচার্য একটা প্রেমের উপাখ্যান একটা বই লিখলো যখন পুলিশ ছিলাম। আমি টেকনাফ থানায়, আমি যখন কক্সবাজারের এসপি, তখন আমি ওনার বড় কুয়া ছিল, এটা ব্রিটিশ আমলের কুয়া, পানি খাইতে হবে, পানি ব্যবহার করতে হবে, মিষ্টি পানি নাই, চারিদিকে লবণ পানি, সাগর কাছে, তো ওইখানে কুয়ায় মিষ্টি পানি, এই পানিটা 4-5 লোক ব্যবহার করতো। একটা মহিলা আসতো, এই মাথিন, এই তার প্রেম উপাখ্যান, ধীরাজের সাথে তার প্রেম, এটা নিয়ে একটা বই এলো। তা আমি কুয়াটার নাম দিলাম মাথিনের কূপ। এটা, আর এখন যেটা বলতেছিলাম যে পুলিশের বদনামটা হলো, তো পুলিশের ভালো দিক কোনটা? তুমি পুলিশের ভালো দিক বোঝার জন্য, পুলিশ কোনো কাজ করে না, তুমি নেগেটিভ ধরছো, পুলিশ কোনো কাজ করে না, পুলিশ জনগণের বিরুদ্ধে। আচ্ছা, এটা যদি মেনে না নিলাম, আমি পুলিশ হিসাবে যদি মেনে নেই, বা বর্তমানে আইজি বলে যে ঠিক আছে আমি মেনে নিলাম, সব পুলিশ বললো যে আমরা মেনে নিলাম, তাহলে এক কাজ করেন, আমাদের একদিনের জন্য ছুটি দিয়ে দেন, আমরা কোনো কাজ করব না, 1 ঘন্টার জন্য আমরা কাজ করবো না। কতটা রেপ হয়, কয়টা মার্ডার হয়, কয়টা আগুন দেওয়া হয়, কত লুটপাট হয়, কত অপরাধ হয়, সেটা নাও তো দেখি। তোমার 1900 কত সালে, 81-80 দশকে এই নিউ ইয়র্কে লাইট চলে গেছিল, কত ক্রাইম হয়েছে, হাজার। তো বাংলাদেশে পুলিশকে 2 ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিয়ে দাও, বলে যে কোনো কাজ করবে না, থানা বন্ধ, পুলিশের কাছে কেউ যাবে না, পুলিশ কাজ করবে না, পুলিশের কাছে যেমন পুলিশ বন্ধ। দেখো তুমি তোমার বউ বাচ্চা নিয়ে বাসায় থাকতে পারো কিনা। তাহলে পুলিশের প্রয়োজন আছে। সিভিল সোসাইটি মানে পুলিশ সোসাইটি, পুলিশের আইনটা কারা করে? পার্লামেন্টে করে। পার্লামেন্টের মেম্বার কারা? জনপ্রতিনিধি, যারা ভোটাধিকার প্রয়োগ করে যাদেরকে পার্লামেন্টে পাঠায়, তারা তো জনগণের জন্য আইন করে, সে আইনটা প্রয়োগ করবে কে? পুলিশ করে। তো পুলিশকে বাদ দিয়ে কোনো সোসাইটি, কোনো নগর, কোনো সভ্যতা টিকতে পারে না। বুঝতে পারছো? নগরের যে এই পরিবেশটা ঠিক রাখার জন্য পুলিশ, ব্রিটিশ পুলিশ যেমন 8 জন পুলিশ থেকে শুরু হয়েছিল, স্কটল্যান্ডের পুলিশ। আমি তো স্কটল্যান্ড পুলিশের সাথে ট্রেনিং করেছি, কাজ করেছি, দেখেছি। 8 জন পুলিশ থেকে শুরু হয়েছিল।
তারা ঐতিহ্য ধরে রাখছে। একটা বাড়ি স্কটল্যান্ড ইয়ার্ড, আমি অনেক গণ্যমান্য লোকজন, বিখ্যাত লোকজন বলছে যে আমি তো স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশে ছিলাম। ও, আপনি স্কটল্যান্ড ইয়ার্ডে ছিলেন, স্কটল্যান্ডে ছিলেন? আমি স্কটল্যান্ডে ছিলাম না, আমি লন্ডন শহরে ছিলাম। বললেন যে স্কটল্যান্ড ইয়ার্ড, স্কটল্যান্ড ইয়ার্ড তো লন্ডন শহরের পেটের মধ্যে। সেটা তারা জানে না। এটা তুমি একটা বাড়ি করছো, তোমার বাড়ি কোথায়? ফরিদপুর। তুমি এখানে একটা বাড়ি করে সদরঘাট হোক, গুলিস্তান হোক, বনানী হোক, উত্তরায় হোক, একটা বাড়ি করে নাম দিলা ফরিদপুর হাউস, ফরিদপুর ম্যানশন। কথার কথা, এই বাড়িটা তুমি পরে বিক্রি করে দিলা। এই বিক্রিটা করলো কে? ডিএমপি যখন হইলো, ডিএমপি এই বাড়িটা কিনলো। তারা কিন্তু এই ফরিদপুর পুলিশ, ফরিদপুর হাউস পুলিশ নাম দিল। ওরা স্কটল্যান্ড পুলিশ নাম দিল ওই বাড়ির নামে, একটা ব্যক্তির বাড়ির নামে স্কটল্যান্ড পুলিশের নাম। এটা কয়জনে জানে? পুলিশের অনেক অফিসাররাই জানে না, এটা জানে না। কোন জায়গা থেকে শুরু হইলো? হ্যাঁ, এটা জানে না, বুঝতে পারছো? তো এই যে তারপরে এখানে জায়গা হয় না, কম হয়। আরেকটা জায়গায় যে আরেকটা স্কটল্যান্ড ইয়ার্ড নাম দিল, এটার নাম দিল নিউ স্কটল্যান্ড ইয়ার্ড। দেখো, ঐতিহ্যটা তাকে ধরে রাখলো। তো পুলিশকে যদি সম্মানের পর্যায়ে গণমুখিতা দিতে হয়, তাহলে তাকে গণমুখী আচরণ করার জন্য বাধা বিপত্তি দেওয়া যাবে না। তার হাতে আইন দিয়ে দিস, আইনের 5খানা বই দিস, সিআরপিসি, বিপিসি, এভিডেন্স অ্যাক্ট, পুলিশ অ্যাক্ট, পিআরবি, এই প্রধান 5খানা বই এটা তুমি দিয়ে দিচ্ছ। এই 5খানা বই তো তুমি আইন করছো, আইন করে তাকে দিচ্ছ যে এটা তুমি প্রয়োগ করবা। এখন পুলিশের কাজে তুমি আইন করলা, সে আইন তাকে প্রয়োগ করতে স্বাধীনতা দিতে হবে। যদি তুমি স্বাধীনতা না দাও, তাহলে তুমি পুলিশ হয়ে গেলে পরাধীন। পরাধীন পুলিশ মানে পরাধীন দেশ, পরাধীন জনগণ। এটা তোমাকে মনে রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পুলিশ কেন জনগণের বিপক্ষ? পুলিশ তো কোনো প্রতিপক্ষ না। তুমি গণ্ডগোল করছো তোমার আরেক পার্টির সাথে, আমার কাছে আসে বিচার চাইতে। তো বিচার আমি করবো কিভাবে? আমি এটা ডাকবা, আমি শুনবো, শুনে আমার যে 5খানা বই দিচ্ছ, এই বইয়ের মধ্যে এই বইগুলো কে দিচ্ছে? জনগণের প্রতিনিধি, তোমারই প্রতিনিধি এই পার্লামেন্টে আইন করছে, সেই আইনটা প্রয়োগের জন্য আমাকে দায়িত্ব দিচ্ছ। পার্লামেন্টে যে আইনটা পাশ হয়েছে, সে আইন প্রয়োগ করতে গিয়ে তুমি আমাকে প্রয়োগ করতে যদি না দাও, তাহলে জনগণ আমার বিরুদ্ধে যাবেই যাবে। আমি যে একটা অহংকারী চাকরি করি পুলিশের, আমি তো বলি যে পুলিশের চাকরি করে রোজা নামাজ কম করে হলেও রোজা নামাজ করার সুযোগ পায় না। কেননা তুমি নামাজ পড়তেছো, তোমার ঈদের দিনে তোমার এখানে কোনো সন্ত্রাসী কাজ না হয়, কোনো তোমাদের ব্যাঘাত না হয়, এটা পাহারা দিচ্ছে গে পুলিশ। তো তার নামাজ নাই, তোমার আছে তার নাই, বলবা যে সে পরে পড়ে নেবে। কেন? কেন? পরিবেশটা তো সেরকম নাই, সেই জন্য তোমাকে পাহারা দিতে, আমার কাজটা বন্ধ রেখে, আমার ধর্মটা বন্ধ রেখে তোমাকে আমি। তাহলে এই সেবাটা কিন্তু ধর্ম, সেবাটা ধর্ম। এই জন্য আমি বলতাম, আমি বিভিন্ন জেলায়, নারায়ণগঞ্জ বলো, কুষ্টিয়া বলো, কুমিল্লা বলো, আমি বলতাম লোকজনকে, আপনারা কি ফেরেশতা দেখছেন? না, ফেরেশতা কি দেখা যায়? আমি হ্যাঁ, দেখা যায়। আমি 1 নম্বর ফেরেশতা। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব আমি আল্লাহ পাক আমাকে দিচ্ছেন, আমি 1 নম্বর ফেরেশতা। আমার 2 নম্বর 3 নম্বর ফেরেশতা হলো আমার এডিশন এসপিরা, তার নিচের ফেরেশতা হলো আমার এসপিরা, তার নিচে হলো আমার ওসিরা, তার নিচে দারোগা, পুলিশ, কনস্টেবল পর্যন্ত আমরা ফেরেশতা। কিন্তু আমাদের চরিত্রটাকে ঠিক রাখার জন্য, কাজের জন্য পরিবেশটা আপনাদের তৈরি করে দিতে হবে। কেন? জনগণ তো পুলিশের থেকে, পুলিশ তো জনগণ থেকে বিচ্ছিন্ন সত্তা না, জনগণের অংশ। আমি লন্ডন পুলিশ কমিশনার স্যার ডেভিড ম্যাকনি, উনি আসলেন 81 সালে। তখন আমি ওনার সাথে কাজ করেছি, কয়েকদিন সাথে ছিলাম, যেখানে যেতাম আমি নিয়ে যেতাম, এডিসি হিসাবে কাজ করতাম। তখন আমি ওনাকে বললাম, স্যার আপনার দেশে করাপশন নাই? উনি একটা খুব সুন্দর কথা বললেন। আমি বললাম, হাউ অ্যাবাউট করাপশন? করাপশন সম্বন্ধে আপনার বক্তব্য কী? তো বললো যে দেখো, নো অর্গানাইজেশন ইজ ফ্রি ফ্রম করাপশন। করাপশন নাই এমন কোনো জায়গা নাই, কোনো অর্গানাইজেশন নাই, তাই না? তো সুতরাং কিন্তু এইটা কত বেশি কত কম, যত কম রাখা যায় তত সমাজটা তত ভালো। আর আমি পুলিশ মানে, আমি কিন্তু পুলিশ না, বেসিক্যালি আমি একজন সমাজের লোক। আমাকে পুলিশের ট্রেনিং দিয়ে আমাকে
এই আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য যেসব বইপত্র আছে এটা আমাকে শিক্ষা দিয়ে ট্রেনিং দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, থানা দেওয়া হয়েছে, জেলা দেওয়া হয়েছে, সার্কেল দেওয়া হয়েছে, এখানে তুমি এই কাজগুলো করবা, তোমার এই কাজের নমুনা দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, এভাবে কাজ করবা। সেই কাজটা যদি আমি ঠিকমতো করি তাহলে আমি তাদের জনগণের কাছে দেবতা হয়ে গেলাম। আর যদি আমি কাজ করি না করি, দুই রকম হতে পারে। কেন করি না? একটা হলো আমি আমার স্বার্থের কারণে নাও করতে পারি, যে আমার লোভ বেশি, আমি পয়সা খাবো, অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেব, যে তাহলে আমাকে এটা অন্যায় হলো, এটা সাধারণ মানুষের যেমন অন্যায়, আমার জন্য অন্যায়, ধর্মীয়ভাবে এটা অন্যায়, তখন কিন্তু আমার ভাবমূর্তিটা ছোট হবে। আর যদি মনে করি যে না, এটা একটা ভালো কাজ, ধর্মীয় কাজ, মানুষের মঙ্গলের কাজ, মানবিক কাজ, মর্যাদার কাজ, সেটা যদি আমরা করি, তখন হবে কি, এটা মানুষের মধ্যে একটা দাগ কাটবে যে না, এই পুলিশটা তো ভালো, এই থানার ওসি সাহেবের নেতৃত্বে কাজ হচ্ছে, অথবা ডিস্ট্রিক্ট এসপি সাহেব এইসব ইনশিওর করে, এটা ভালো, আমরা বিচার পাবো, আমরা যাই। ফলে হয় কি, তার নামটা ছড়ায় পড়ে। আরেকজন এসে হয়তো তার উল্টা কাজ করলো, সেভাবে কাজ করলো না, অথবা যারা বড় বড় চাই আছে, পদে আছে, সমাজে টাকার লোক আছে, যারা সমাজকে পরিচালনা করে, তাদের কথা যদি শোনো, সেখানে তারা এমন কথা বলো যেটা আইনের বিপক্ষে। তা আইনের বিপক্ষে গেলে তো তোমার অবস্থানটা নড়বড়ে হবেই, তখন তোমার গর্ব অনুভব করার যে জায়গাটা, সেটা কিন্তু থাকবে না, তুমি কিন্তু তখন প্রতিপক্ষ হয়ে যাচ্ছ। হ্যাঁ, মানুষের অধিকারটাকে তুমি হরণ করতেছো, এবং হরণ করতেছো আরেকজনের স্বার্থে। তো এইভাবে পুলিশের যারা আছে এবং যারা তাদের পরিবার, তারা কি চায়? তারা নিশ্চয়ই তুমি যেমন সম্মান চাও, আমি ছোট চাকরি করি, বড় চাকরি করি, সেটা বড় কথা না, আমি তো সমাজের একজন মানুষ, এই সমাজেই তো আমি বাজার করি, আমি মসজিদে যাই, আমি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যাই, কালচারের অনুষ্ঠান বা যে কোনো জায়গায় আমার একটা সামাজিকতা আছে। এই সমাজকে নিয়েই তো আমি, তুমি যেমন সমাজের অংশ, আমিও সমাজের অংশ। তো তুমি যেমন মাথা উঁচু করে দাঁড়াতে চাও, আমিও পুলিশের লোক হয়ে আমি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমার পরিবারের লোকজন সেটা চায়। আমি যেমন তোমার দিকে তাকাবো, আমার জন্য ক্ষেত্রটা তুমি তৈরি আইন করছো, আইন করে আইন প্রয়োগের যে একটা ভিত্তি দরকার, প্ল্যাটফর্ম দরকার, সেটাও তোমাকে তৈরি করতে হবে। সেটা তৈরি করবে কে? যারা পলিসি দেয়, পলিসি মেকিংয়ে যারা আছে, তারা এটা করবে যাতে জনগণ এটার সাথে মিলে যায়, জনগণের সাথে একাত্মতা হয়। একাত্মতা হলে পুলিশের কাজ তখন, আর পুলিশও এই ঘুষ খাবে না। যখন দেখে যে জনগণ সচেতন, নেতৃত্ব যারা আছে, লোকাল বডিতে যারা আছে, জনপ্রতিনিধি যারা আছে, তারা খুব সচেতন, তারা আমাকে ছাড় দেবে না। তাহলে আমি কেন রিস্ক দিয়ে, ঘুষ খাইয়ে, দুর্নীতি করে, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে আমার বদনাম নেব? আর যদি আমি নেই, তার জন্য আমাকে ভুগতে হবে, তখন আমি সম্মানটা পাবো না। শুধু সম্মান পাবো না, আবার আরও অনেক কিছু হবে আইনগতভাবে। তখন কেউ বিপদে পড়লে কেউ এর সাথে থাকে না, কে অর্ডার দিয়েছে এটা কেউ শোনে না, কেউ শুনতে চায় না। তুমি বললো যে আপনার কাছে বই আছে, আপনি বই অনুযায়ী কাজ করবেন না কেন? তার কথা কি শুনতে বলছি আমরা? তার টেলিফোন কি আমি কি বললো সেটাকে শুনতে বলছি? বলি নাই। তো এইভাবে পুলিশের ভাবমূর্তিটা উজ্জ্বল করার জন্য পুলিশ পরিবারের প্রত্যেকটা সদস্য, আমি পুলিশ পরিবার না, যে কোনো মানুষ সমাজে যে দুনিয়ায় আসছে, যার আল্লাহ তাআলা মিনিমাম জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, প্রত্যেকেই দিচ্ছেন, তারা প্রত্যেকেই সম্মানের সাথেই বাঁচতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়। তো পুলিশ কেন এক্সেপশন হবে? কেন আমরা বিপক্ষ শক্তি হব? আমরা বিপক্ষতে আমাকে প্রতিপক্ষ বানানো হচ্ছে কোনো একটা সিন্ডিকেট, কোনো একটা মাধ্যমে আমাকে আমার কাজটা থেকে আমাকে বঞ্চিত করে অন্য কাজ করতে বলা হচ্ছে। এবং আমরা কি করলাম, বঙ্গবন্ধুর কাছে আসামিগুলোরে ইন্ডেমনিটি দিয়ে দিলাম, এদের বিচার করা যাবে না, কোনো আইনে এদের কোনো বিচার করা যাবে না। তাহলে তো যারা হত্যা করলো তাদের বিচার করা যাবে না, তাহলে আইনটা কি থাকলো না? তখন সাধারণ লোক তো এত বুঝবে না ইন্ডেমনিটি কি, পুলিশ কি করেছে। পুলিশ বললো যে আমরা মামলা করতে গেছিলাম, অমুক অমুক গেছিলাম, মামলা নেয় নাই, পুলিশ খুব খারাপ, পুলিশের একটা বদনাম গায়ে
আইটা দিল। তো এইভাবে পুলিশের, এবং যখন পুলিশের ছেলে মেয়ে তারা ওই বদনামের ভাগিদার হয়ে গেল, কেন এটা তো একান্নবর্তী পরিবার। তো সুতরাং এটাও কিন্তু ভাগিদার হয়ে গেল। তো এই জন্য এটাতে সবাইয়ের একটা সম্পৃক্ততা দরকার, সামাজিক মুক্ত বুদ্ধি চেতনা, এবং মুক্ত বুদ্ধি চেতনার জন্য যেটা দরকার সাংস্কৃতিক বিপ্লব। সংস্কৃতি, আমাদের সংস্কৃতিটা কি? আমরা ছোটবেলায় সংস্কৃতি কি ছিল? আদর্শ লিপিতে পড়ছি, বা বিদ্যাসাগরে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়ছি আমরা, তখন আদর্শ লিপি পড়ি নাই। তখন আমাদের বলো সদা সত্য কথা বলিবে, এটা আদর্শ। এটা গ্রাম বাংলার মানুষের, সারা বিশ্বের মানুষের সাথে একাত্ম হওয়ার একটা আদর্শ, যে সদা সত্য কথা বলবে। আমরা কি সেটা করি? আমরা মাপে কম দেই, আমরা খাদ্যে ভেজাল দিই। হেন কোনো খাবার নাই, হেন কোনো খাবার নাই যেটা মিশান হচ্ছে। শোনো, সব ব্যবসা তুমি করবা কয়েকজন হাতে, এটা ঠিক না। তাহলে এখন এই ইমব্যালেন্স তৈরি হচ্ছে, উঁচু নিচু তৈরি হচ্ছে। ওরা গ্রামে যারা করে এটা ওদের দিয়ে করো, ওদের করতে পারো একটা সমবায় করে দিয়ে, ওরা যেটা উৎপাদন করবে একটা জেলায় বা থানায় একটা দোকান থাকবে, সেখানে মুড়িগুলো যাবে, লোকজন ওইখান থেকে দিয়ে কিনে দোকানে দোকানে ছড়ায় যাবে। এইভাবে করো। কেন আমার প্রাণের মুড়ি খাইতে হবে, প্রাণের ডাল খাইতে হবে? কেন? গ্রামের লোকগুলো তাহলে অচল হয়ে গেল, তারা বন্দী হয়ে গেল, তারা এক জায়গায় এক হাতে চলে আসলো, মুঠের মধ্যে চলে আসলো, আমাদের শাসন করতে সুবিধা হলো, আমরা যা দেবো তাই খাইতে হবে। তো এটা তো ঠিক না, এটাতে বৈষম্য বাড়তেছে। আর বৈষম্য যখন বাড়ে তখন পুলিশ তো সামাজিক একটা মানুষ, আমরা তখন এই বৈষম্যের কাছে আমরা নতজানু হই, তখন বদনামটা হয়। পুলিশ বদনাম যখন হবে, সে দেশে সহজে সত্যিকার ডেভেলপমেন্ট, বা এই যে আমরা বলি এখন ডিজিটাল বাংলা, আগে ছিল, এখন স্মার্ট বাংলাদেশ বলি। স্মার্ট করতে গেলে, স্মার্ট মানে কি? সৎ, সুন্দর, পরিবেশ সহজ, বান্ধব, বৃহত্তর জনগণের ফেভারে যেটা হবে সেটা হলো স্মার্ট। স্মার্ট কোনো ইংরেজি শব্দ, SMART 5টা ইংরেজি শব্দ না, অক্ষর না। স্মার্ট মানে একটা জীবন দর্শন, সহজ জীবন দর্শন, জীবন বিধান না, এটা দর্শন। এই যে কোরআনকে বলে জীবন বিধান, বিধান তো আজকে একটা আইন করছে, কালকে আর একটা আইন, পরশু আর একটা ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা যুগে যুগে পাল্টাবে না, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, এটা জীবন দর্শন। আর বিধানটা এখন গভর্নমেন্ট যেটা আছে তারা একটা বিধান দিচ্ছে যে এইভাবে হবে, এইভাবে চলবে, রাস্তার ডান দিকে হাঁটবা না বাঁদিকে হাঁটবা, এখন গাড়ি বাঁদিক দিয়ে চলে, বললা যে লন্ডনের মতো এটা ডান দিক দিয়ে চলবে। এইগুলো হলো বিধান, পরিবর্তনশীল, কিন্তু দর্শন তো পরিবর্তন না। তাই এখন জীবন দর্শনটাকে তোমাকে ঠিক করতে হবে, সেই দর্শনের সাথে ঠিক করে জীবন বিধান দিতে হবে। সেই বিধান দিলে, রাষ্ট্রীয় বিধান দিলে, তখন এটা স্মার্ট বাংলাদেশ হবে, তখন স্মার্ট পুলিশ হবে, তোমার গ্রহণযোগ্য পুলিশ হবে। এবং এই পুলিশ নিয়ে তুমি অহংকার করতে পারবে। কিসের স্কটল্যান্ড ইয়ার্ড? এই পুলিশ কিছু না পায়, কি পায় ওরা? কি পায় এরা? আমরা কি পাইছি? আমরা কিছুই পাইনি। এই যে দেখো, এদেশে পাকিস্তান বলে একটা লোক, একটা গভর্নর ছিল আজম খান, ওনার সাথে আমি দেখা করছি, উনি আমাকে লিখে দিচ্ছে, সেই কাগজটা আছে আমার কাছে, গড ব্লেস ইউ আজম খান, সই করে দিচ্ছে, আছে সেটা এখনো। কেমনে কেমনে এই 71 মুক্তিযুদ্ধের পর উনি বেঁচে গেল, একটা আছে, এটা গড ব্লেস ইউ লিখে দিছিল। উনি যখন চলে যায় তখন স্টেডিয়ামে ওনার ফেয়ারওয়েল হয়েছিল, হাজার হাজার লক্ষ লোক আসছিল স্টেডিয়ামে। এই যে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা বলো, হ্যাঁ, এই গুলিস্তানের এখানে লক্ষ লক্ষ লোক আসছিল। কেউ লাউ নিয়ে আসছে, কেউ মাছ নিয়ে আসছে, কেউ দুধ নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে। তাকে এত ভালোবাসতো, সে বলতো জেলি ভাই, জেলে ভাই, চাষি ভাই, চাষি জেলেদের সাথে উনি একাত্ম হয়ে গেছিলেন। ওনার বিদায় লোকজন কাঁদছে, আর একটা লোকের জন্য আজ পর্যন্ত কাঁদছে। কিসের কথা গর্ব গর্ব? সে তো পাঞ্জাবি ছিল, ছিল আজম খান। সে যাওয়ার কদিন আগে যেটা এখন প্রেসিডেন্ট হাউস, এটা গভর্নর হাউস ছিল, ওই গভর্নর হাউস খুলে দিল, আমরা গেলাম ওখানে। উনি দাঁড়ায় থেকে শরবত খাওয়াচ্ছে লোকজনকে,
তারপরে গল্প করতেছে, এরকম দলে দলে আমরা গেছি, গল্প করছে, কথা বলছি। চিন্তা করতে পারো আমার জীবনে এটা ঘটছে, তা আমি এই জিনিসটা ভুলবো কেমনে? এই লোকটা পাকিস্তানি দেখে কে খারাপ? সব পাকিস্তানি খারাপ লোক নাই? অবশ্যই আছে। তাহলে যে ভালো ভালো, যে বদমাইশ বদমাইশি, সে বদমাইশ লোক দোজকে যাবে, ভালো লোক সে যেখানকারই লোক সে ভেসতে যাবে। এখানে কোনো দেশ কাল পাত্র নাই, সব একাকার। তো সেটা তো চিন্তা করতে হবে। প্রশাসন তো তাই, সমাজটা তাই, দেশটা তো তাই। এটা ছোট আস্তে একটা বড় পরিবেশনে গেলা, এটা বাড়ি, বাড়ি থেকে গ্রাম, পাড়া, গ্রাম, তারপরে মহকুমা, জেলা, তারপরে দেশ, প্রদেশ, দেশ, এতগুলো নিয়ে এটা দেশ। সুতরাং আস্তে আস্তে তুমি বড়োর দিকে যাবে, উচ্চতার দিকে উঠবা। হিমালয় যদি জয় করতে হয় এভারেস্টে, তাহলে তুমি গোড়ার থেকে উঠতে হবে। তো না উঠলে তো তুমি ওখানে পৌঁছাতে পারবা না। তা পৌঁছালে তখন তুমি জয় করলা, তুমি জয়ী হলা। তার মানে নিজের রিপুটাকে যদি জয় করতে পারো তখন তুমি পবিত্র মানুষ হইলা, আল্লাহর মানুষ হইলা। তখন তুমি পাপ পুণ্যের ঊর্ধ্বে গেলা। তখন তোমার জন্য ভেদ, হুর, গিলবান, এই যে কোরআন হাদিসে হুর কি, নিজেই হুর, নিজেই ইয়ে। ওই যে এখন মোল্লার বলে 70 জন মহিলা, বাজে কথা। না, এটা এগুলো রূপক, রূপক। এগুলো রূপক, এগুলো বুঝতে হবে। ভেদটা কি? আমি ভেস্তে আছি, আমি এখন এই মুহূর্তে আমি বলতে পারি আমি ভেস্তে আছি, আমার কোনো মানসিক কষ্ট নাই, শান্তি আছে। এই শান্তির নামই তো ভেদ। Peace. এটা কে দেয়? উপরওয়ালা দেয়। তা আমি উপরওয়ালার সাথে আমি এক হয়েছি, উনি সন্তুষ্ট হয়ে আমাকে শান্তিষ্ঠান দিচ্ছেন। সুতরাং আমি ওনার লোক এখন। আর যখন আমি পাপ করব, আমি যখন ঘুষ দুর্নীতি করব, অন্যায় কাজ করব, অন্যের মাথায় বাড়ি দেব, তখন আমি পাপী। তখন আমি আল্লাহর সাথে আমি রহমতটা পাবো না, এবং আমি অশান্ত হয়ে যাব। অশান্ত হয়ে যাব। তখন দূরত্বটা বাড়বে। এই দূরত্বটার নাম হলো দুজক। দোজক আর কিছু না, দূরত্ব। আল্লাহর থেকে দূরত্ব নাম হলো দোজক, আল্লাহর থেকে নৈকট্য হলো ভেদ। খুবই সহজ। আচ্ছা, আরেকটা জিনিস বলে এখানে বলে পড়ে গেল। আমি যখন 6-এ পড়ি তখন আমার একটা পাঠ্য ছিল তপসী রাবেয়া বসরি, বিরাট ওলি ছিলেন তপসী রাবেয়া বসরি। তো উনি একটা প্রার্থনা আমার পাঠ্য ছিল, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, হে আল্লাহ, আমি যদি তোমার দোজখের ভয়তে তোমার যদি তোমাকে ডাকি আরাধনা করি, তোমার কে মানে তোমার প্রার্থনা করি, তাহলে তুমি আমাকে দোজখের আগুনে পোড়াও। যদি দোজখের ভয়তে তোমারকে আমি ডাকি, নামাজ রোজা ভালো কাজ যেগুলো, এই যেগুলো ধর্মের কাজ যদি করি, আমাকে দোজখের আগুনে পোড়াও। আর যদি ভেস্তের জন্য লোভে যদি তোমাকে ডাকি, তাহলে ভেস্ত থেকে আমাকে বঞ্চিত করো। আমি ভেস্ত চাই না, দোজখও চাই না, দোজখে পোড়াও আর ভেস্ত চাই না। যদি লোভের বশে উঠতে আমি যদি ভেস্ত চাই, আর যদি আমি তোমার দর্শন চাই, তোমার দিদার চাই, সেটা থেকে আমাকে বঞ্চিত করো না। ওইটাই আমার প্রাপ্তি, ওইটাই আমার ভেদ, ওইটাই আমার। আমি ভেদ দোজখ আমার দরকার নাই। আবার ওনাকে জিজ্ঞেস করতে, আচ্ছা শয়তান সম্বন্ধে আপনার বক্তব্য কী? বলে শয়তান আবার কে? আমি তো জানি না, আমার তো দরকার নাই। এত এত নেগেটিভ চিন্তার তো আমার সময় নাই। আমি তো আল্লাহর চিন্তা করে সময় পাই না, আমি শয়তানের চিন্তা কখন করবো? আমি শয়তানি শুনবো কেন? আমি শয়তানের চিন্তা কখন করবো? আমি তো আল্লাহর সৃষ্টিকর্তা, সময়ই পাই না। আমি তো সৃষ্টিকর্তাকে নিয়ে আছি, আমি জানি না শয়তানকে, শয়তান কি করে, এটা আমার দরকার নাই। এখন আমি চিন্তা করতে, ও শয়তান, ও বদমাশ, ও ক্রিমিনাল, ও এটা, ও দালাল, ও ডাকাত, ও এইসব নিয়ে আছি। আমি যে ভালো কাজ মধ্যেই নাই, আমি এই সমালোচনা আছি, তার মানে তোমার সাথেই আমি আছি। তাহলে আমি কেমনে ভালো মানুষ? বুঝতে পারছো? তো সুতরাং পুলিশ নিয়ে কথা বলছিলাম। পুলিশের যে মান সম্মান, এটা নির্ভর করে সামাজিক, রাজনৈতিক দর্শন এবং এর একটা পরিবেশগত অবস্থানের পরে। পুলিশ কোনো আলাদা চন্দ্র গ্রহ থেকে আসে নাই, এই সমাজেরই লোক। আমরা দোষে গুণে মানুষ। তো দোষ তখনই হয় না যখন আমরা আইনটাকে
উচ্চতায় নিয়ে যাই, হ্যাঁ, আইনটাকে সম্মান করি। আর যদি আইন ভঙ্গ করি তাহলে আমি পাপী হয়ে যাচ্ছি। তো পুলিশ পাপে কাজে, অন্যায় কাজে কেন যাবে, বদনামটা কেন নেবে? আমি বদনাম নিতে চাই না। কোনো পুলিশের পরিবারের সদস্যকে জিজ্ঞাসা করো কেন বদনাম দেবো আমরা, কেন সমাজে গেলে, বিয়ে বাড়ি গেলে আরে পুলিশের অমুকের ছেলে আসছে, তার মানে তাকে আলাদা করে ফেলতেছ। আলাদা এই কারণে করতেছ যে ওর বাপ লোকটা ভালো না, এইটাই প্রকারান্তর বলে দিচ্ছে। কেন করবে? সুতরাং আমি যাতে ভালো থাকি, আমাকে ভালো পরিবেশ দাও, আমাকে বই দিছো, আইন দিছো, এটা অনেক বিচার বিশ্লেষণ করে আইনটা পাস হয়েছে, তার মানে এটা জনগণের জন্য এটা ভালো। সেই আইনটাকে প্রয়োগ করার জন্য আমার যদি কোনো ল্যাব থাকে সেখানে আমাকে পানিশমেন্টের ব্যবস্থা আছে, চাকরিতে চ্যুত করার ব্যবস্থা আছে, আরও অনেক পানিশমেন্ট দিতে পারে, সেটা করো। আমাকে ভালো কাজ করতে দাও, আমি ভালো কাজ করব। তুমি ভালো চাও, আমিও ভালো চাই, আমি ভালো থাকতে চাই, এবং আমার পরিবার পরিজন নিয়ে আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আরেকজন যেমন মাথা উঁচু করে দাঁড়ায়, আমিও দাঁড়াতে চাই। সেই অবস্থাটা তৈরি করে দাও, সেই পরিবেশটা আমি চাই। এবং তারপরে যদি আমার কোনো স্খলন হয়, নৈতিক হোক, যে কোনো হোক, সেটা তার জন্য আমাকে শাস্তির বিধান আছে। অনেকেই, অনেক পুলিশ ফ্যামিলির সন্তান বা ভাই, তারা সরাসরি পরিচয় দেয় না, মানে পরিচয় দিতে চায় না অনেক জায়গায়। ওই এতক্ষণ যে কথাটা বললাম যে আমাদের ভাবমূর্তিটা আমরা নষ্ট করে ফেলেছি, সেই জন্য দিতে চায় না। ভাবমূর্তি উজ্জ্বল করতে গেলে ভালো কাজ করতে হবে, আইনগত কাজ করতে হবে। ভালো কাজ মানে আইনের কাজ। আর ভালো জিনিসটা তো তুলেও ধরতে হবে, ফ্যামিলিরই তো তুলে ধরতে হবে। না না, ভালো কাজ তুলে ধরতে গেলে আগে কাজ, আমার কাজ দিয়ে তো আমার পরিচয়। পুলিশটা কি একটা কাজের মাধ্যম। আমাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা যদি আমি ঠিক মতো করি, সমাজ আমার বিরুদ্ধে যেতে পারে না, তখন আমার পরিবারের সম্মান বাড়বে। আর যদি আমি সমাজের বিরুদ্ধে যাই, আমি যেহেতু গার্জিয়ান, আমার বদনাম হবে, আমার বদনাম হলে আমার পরিবারের বদনাম হবে। সিম্পল দ্যাট। এবং পরিবারের লোক পরিচয় দিতে চাইবে। ওই জন্য চাবে কেন? বদনামের জন্য কেন ভাবে? সে লুকায় থাকে। হ্যাঁ, লুকায় থাকে, সে লুকায় থাকে। তো সেই জন্য আমি বলি, এই যে আমি বিভিন্ন জেলায় যাই, যেখানেই যাই আমি যথেষ্ট সম্মান পাই। আল্লাহ পাক আমাকে দেন, মানুষের দোয়া আমাকে দেয়। এই যে যেখানে যেখানে চাকরি করছি, এমপি বলো, সাংবাদিক বলো, টিচার বলো, সমাজপতি বলো, প্রত্যেক জায়গায় আমার নামের তাসির আছে এখনও। আমি 24 বছর আগে রিটায়ার করছি, এখনও লোক আমাকে স্মরণ করে। আমি একটা কথা বলে তারা শোনে। কেন শোনে? এটা আমার ক্যারিশমা না, এটা আল্লাহর বিধানে আছে। সত্য, সুন্দর, ন্যায়ের জয় হবে। সেই জন্য আমি হয়তো এখানে একটা মাধ্যম হয়ে গেছি, তুমি একটা মাধ্যম হয়ে গেছো, এটা কিন্তু এখানে আমার কোনো নাই। তোমার কাজ ভালো হলে উপরওয়ালার থেকে রহমত আসবে, সেই রহমতটা তখন সমাজে দেখা যাবে, প্রতিফলিত হবে, আমি শান্তি পাচ্ছি, আমার কোনো অসুবিধা হয় না। এই যে আমি একা, এই যে নরসিংদী গেলাম, ট্রেনে গেলাম একা, বাসে গেলাম একা, একা আসলাম। আমার বয়স 79, আমি এখনও তো চলতেছি। কজন এরকম ঘুরে বেড়াচ্ছে এখনও? কজন সারা রাত বৈশাখ লেখে, পরের দিন পোস্ট দিচ্ছে? আমি একটা বেশ্যাদের নিয়ে একটা লেখা লিখছি, এই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো মানিক রতন। সারা বাংলাদেশে সোনার বাংলার সোনা ছড়ায় আছে। সেই সোনা কি? ভালো জিনিস, সুন্দর জিনিস, কালচার। সেই কালচারটাকে দেখতে হবে, বুঝতে হবে। যারা এই কালচারটা সত্যি ধারণ করছে, এরকম অনেক মানুষ আছে, তাদের সংখ্যা কমে গেছে, তারা এখন কথা বলার লোক নাই। তাদেরকে তো সামনে আনতে হবে। কে আনবে? তুমি বললে যে আনতে হবে, তা না, ক্ষেত্রটা তৈরি না করলে সে আসবে কেন? এই যে আপনি যেভাবে বলতেছেন, আমরা কাজ করি, শুরুতে করি, ওই তো দু একজন, ওই যে তুমি বলতো তুমি করো, আমি তো বললাম আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়ে যাবো।